আজকের ভিডিওতে আলোচনা করব মলিনার প্ল্যান কি, মানে মলিনা কি প্ল্যানে খেলাচ্ছেন। আপনারা এগুলো অনেকেই বুঝতে পারছেন না, আপনাদের মধ্যে অনেকগুলো ভুল ধারণা তৈরি হয়েছে যে মলিনা একদম জঘন্য কোচ, মলিনা কিছুই ঠিকঠাক করছে না। তো মলিনার এই যে মুভমেন্টগুলো, যে ডিসিশনগুলো মলিনা নিচ্ছে, তার পেছনে কারণগুলো কি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো, যেগুলো আপনারা আমাকে কমেন্টে করেছিলেন। প্রথম প্রশ্ন, আশিক কুরুনিয়ানকে কেন দেখা যাচ্ছে না? এই প্রশ্নটা সব থেকে আগে আমাকে করা হয়েছিল। তো দেখুন, আশিক কুরুনিয়ানের ডেফিনেটলি কিছু ফিটনেস সংক্রান্ত প্রবলেম আছে। তার কারণটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে শুধু খেলাচ্ছে না ব্যাপারটা নয়, সালাউদ্দিনকে কিন্তু রেজিস্টার করা হয়েছে। সালাউদ্দিনকে রেজিস্টার করার মানে এটাই বোঝা যাচ্ছে তাকে তো খেলানোর জন্য বা অল্টারনেটিভ অপশান হিসেবে ভেবে তাকে সই করা হয়েছে। তো লিস্টনের ব্যাকআপ তো আমরা জানি আশিক কুরুনিয়ান ছিল, তাহলে সালাউদ্দিনকে কেন সই করালো? এবং আশিক কুরুনিয়ানকে কিন্তু আমরা মাঠেও দেখতে পাচ্ছি না সেইভাবে, মানে খেলার সময় বা সে রিজার্ভ বেঞ্চে রয়েছে সেটাও খুব একটা দেখা যাচ্ছে না। তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে আশিক কুরুনিয়ানের ডেফিনেটলি কিছু প্রবলেম রয়েছে, সেই জন্যই মলিনা তাকে খেলাচ্ছেন না এবং সালাউদ্দিনকে রেজিস্টার করিয়েছেন। তো আমার ব্যক্তিগত ধারণা ফিটনেস সংক্রান্ত সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নয়। কারণ আশিক কুরুনিয়ান যদি ফুল ফর্মে খেলে তাহলে অবশ্যই সে সালাউদ্দিনের থেকে বেটার খেলবে, এবং এতদিনে আমরা দেখতে পেতাম লিস্টনের জায়গায় তাকেও ইউজ করা হয়েছে, যেহেতু মলিনা ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ার খেলাতে ভালোবাসেন। নেক্সট কোশ্চেন ছিল আশিস রায়কে কেন বারবার খেলানো হচ্ছে। দেখুন, রাইট উইং ব্যাক বা রাইট ব্যাক এই দুটো পজিশানে খেলার মতো ডিফেন্সিভ কোয়ালিটিওয়ালা প্লেয়ার আমাদের নেই। মনবীর রাইট উইং ব্যাকটা খেললেও খেলতে পারে, কিন্তু রাইট ব্যাক সে খেলতে পারে না। রাইট উইং ব্যাক খেললেও তার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সে ডিফেন্সটা আশিস রায়ের মতো করতে পারে না। আপনারা বলতে পারেন যে আশিস রায়ের ডিফেন্সও কি খুব ভালো? না, আশিস রায়ের ডিফেন্স খুব ভালো নয়, কিন্তু মনবীরের থেকে ভালো। 2 নম্বর হচ্ছে মনবীরের যে অ্যাডভান্টেজটা হচ্ছে মনবীর রান নিয়ে ছুটতে পারে এবং ওখান থেকে ক্রসের ভেতরে ঢুকে গোল করতে পারে, মানে ক্রস ওয়াইজ রান করে। কিন্তু প্রপার ক্রস তোলার ক্ষেত্রে যেটা উইঙ্গাররা করে সেটা মনবীরও করতে পারে না। কি আশিস রায়ও সেরকম ভালো যে ক্রস তোলে সেটাও নয়, তবুও সে তুলতে পারে। মনবীর কিন্তু সেরকম ক্রসও ভালো একটা তুলতে পারে না। আর আশিস রায় 5টা ক্রস তুললে একটা হয়তো ভালো ক্রস তোলে। স্পিড এবং ডিফেন্সিভ এবিলিটি দুটোই কিন্তু মনবীরের থেকে বেশি আশিস রায়ের। এই কারণগুলোর জন্যই আশিস রায়কে খেলানো হচ্ছে এবং আমাদের কাছে আশিস রায়ের অল্টারনেটিভ অপশান কিছু নেই। দীপক টাংরিকে কেন প্রথম থেকে খেলানো হচ্ছে না? ওর ডিফেন্সিভ এবিলিটি তো খুব ভালো, ও ব্লকার হিসেবে খুব ভালো খেলতে পারে, তাহলে কেন ওকে খেলানো হচ্ছে না? এটাও আর একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে যদি দীপক টাংরিকে ব্লকার হিসেবে খেলানো হয় তাহলে ওর কাছ থেকে যেমন ডিফেন্সের ব্লকিংটা পাওয়া যায়, কিন্তু সেরকম কোনো ভালো পাস বা ভালো থ্রু পাস এটা পাওয়া যায় না। এবং আগের ম্যাচে যখন আপনি 4 ব্যাকে খেলছেন, 4 ব্যাকে খেলার সময় কিন্তু দীপক টাংরিকে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার 5 ব্যাক দাঁড়িয়ে যাবে এবং মিডফিল্ড থেকে আপনার কন্ট্রোলটা চলে যাবে। মিডফিল্ডে এমনিই 4 ব্যাক খেলানোর ফলে একটা প্লেয়ার কম, তো সেখান থেকে যদি আপনার কন্ট্রোলটা চলে যায় তাহলে তো আপনার মিডফিল্ড বলে কিছু তৈরিই হবে না, বা অ্যাটাকটা ডিফেন্সিভ ব্লকারের জায়গা থেকে কোনো রকম তৈরি হবে না, যেটা অভিষেক সূর্যবংশী বলুন, থাপা বলুন, আপুইয়া বলুন, এরা করতে পারে। তো 3 ব্যাকের ক্ষেত্রে দীপক টাংরিকে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলানো যেতে পারে, সেক্ষেত্রে একজন এক্সট্রা মিডফিল্ডার আমরা পাচ্ছি। কিন্তু 4 ব্যাকের ক্ষেত্রে দীপক টাংরিকে খেলানো মানে মিডফিল্ডটা আমাদের তৈরিই হবে না বা দাঁড়াবেই না। এবার মলিনার কি প্ল্যান? মলিনা কেন ডিফেন্সে জোর দিচ্ছে না? ডিফেন্স নিয়ে বারবার বলছে যে কোনো চিন্তা নেই, কারণ মলিনার কনসেপ্ট হচ্ছে যদি মিডফিল্ড আমাদের বেটার থাকে, মিডফিল্ড যদি বল দখল রাখতে পারে, মিডফিল্ডের কোয়ালিটি বা মিডফিল্ডের ক্ষমতা যদি ভালো হয়, তাহলে সেই ম্যাচে বলটা মিডফিল্ডের কাছেই থাকে এবং ডিফেন্সের ওপর চাপ পড়ে না। অপোনেন্টকে আপনার ডিফেন্সে অ্যাটাক করতে গেলে আগে তো বলটা স্ন্যাচ করতে হবে। ধরুন আমার ডিফেন্স খুব উইক, কিন্তু আমার মিডফিল্ড এতটাই স্ট্রং যে মিডফিল্ড অপোনেন্টকে বল দেবেই না, নিজের কাছে বলটা রেখে দেবে, তাহলে অপোনেন্ট অ্যাট্যাকটা করবে কী করে? একমাত্র অপোনেন্ট কাউন্টার অ্যাট্যাক করতে পারে। আর কাউন্টার অ্যাট্যাকের ক্ষেত্রে একজন বা দুজন প্লেয়ার কাউন্টার অ্যাট্যাক করে। আগের দিন যেটা করেছিল জিতিন এমএস এবং আলাদিন দুজনে মিলে রান করতে শুরু করেছিল, সেক্ষেত্রে আমাদের যদি 2জন ডিফেন্ডার বা 4জন ডিফেন্ডারও প্রপার পজিশানে থাকতো, একটু পেছিয়ে থাকতো, তাহলে ওটা থেকে গোল হতো না। আর একটা বিষয় ছিল নর্থ ইস্টের কাউন্টার অ্যাটাক যখন হচ্ছে, জিতিন এমএস বলুন, আলাদিন বলুন, প্রচণ্ড স্পিডি প্লেয়ার। তো এখানে ওদের জাজ করতে কিছুটা ভুল হয়েছিল যে এত স্পিডে দৌড়বে ওরাও এক্সপেক্ট করেনি, তাই ট্র্যাক ব্যাক করার সময়
ওদের প্রবলেম হচ্ছিল। যদিও আমার মনে হয় যে ওখানে চেষ্টা করলে স্লাইড করে একটা দুটো ক্ষেত্রে ওদের পাসটাকে ইন্টারসেপ্ট করা যেতে পারতো, কিন্তু সেটা করা যায়নি যে কোনো কারণবশত। তাই সেখান থেকে আমরা একটা গোল খেয়েছি, এবং ওটা যে কাউন্টার অ্যাটাক হবে, ওদের পায়ে বল যাওয়ার পর তো কাউন্টার অ্যাটাক হবে এবং তখন আমাদের প্লেয়াররা অটোমেটিক ট্র্যাক ব্যাক করবে। কিন্তু এখানে আচমকা ওদের পায়ে বলটা চলে যায়, ওরা বলটা স্ন্যাচ করে নেওয়ার বদলে বলতে পারেন দিমিত্রির পা থেকেই বলটা ফসকে যায়। তো সেটা আমাদের ডিফেন্ডাররা প্রস্তুত ছিল না। তবে আমি বলবো অতটা উঠে থাকারও প্রয়োজন ছিল না, আর একটু পেছনে থাকলে হয়তো অ্যাটাকটাকে ওরা নিউট্রালাইজ করতে পারতো। নেক্সট কোশ্চেন, আপনারা অনেকেই আমায় বলেছেন মলিনা কোনো কোচই নয়, ওর কোনো ফার্স্ট 11ই এখনও পর্যন্ত সেট করতে পারলো না। তাহলে প্রথমে বলি, যারা মলিনার কোচিং দেখেছেন, মলিনার ফার্স্ট 11 হয় না, মলিনার হয় ফার্স্ট 22, মানে 22টা প্লেয়ার ও চায় যারা যে কোনো মুহূর্তে ফার্স্ট 11-এ খেলতে পারে। তো এইরকম 22টা প্লেয়ার চাই, তাই ওর জন্য কোনো ফার্স্ট 11 কিছু হয় না। ও কাকে খেলাবে আর কিভাবে ফার্স্ট 11 বানাবে সেটা শুধুমাত্র ওর মাথাতেই থাকে, আর যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি জানেন। এমনকি প্লেয়াররাও সবসময় জানে না যে তারা পরের ম্যাচে খেলবে কি খেলবে না। এতে দুটো সুবিধে আছে, দুটো সুবিধে এবং একটা অসুবিধে আছে। দুটো সুবিধে এটাই যে প্লেয়ারদের মধ্যে একটা কম্পিটিশান থাকে, কারণ তারা চেষ্টা করে যে আমি ভালো খেলে ফার্স্ট 11-এ জায়গা করে নেবো, কারণ আমার জায়গায় অল্টারনেটিভ প্লেয়ার আছে, যে ভালো খেলবে সে চান্স পাবে। এই জায়গাটা মলিনা একটা কম্পিটিশান রিজার্ভ বেঞ্চে তৈরি করে রেখে দিয়েছেন, যে রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাও ফার্স্ট 11-এ খেলতে পারে যদি প্র্যাকটিসে ভালো খেলে। এতে প্লেয়ারদের প্লেয়িং কোয়ালিটির উন্নতি হয়। আরও একটা সুবিধে আছে যে আপনি বা আমরা যারা ইউটিউবে ফার্স্ট 11 প্রেডিক্ট করি, তাদের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট 11 প্রেডিক্ট করতে পারা যাচ্ছে না, বা তারাও পারছেন না করতে। এবং এটা থেকে আমরা এটাও বুঝতে পারি যে অপোনেন্টের কোচও কিন্তু মোহনবাগানের ফার্স্ট 11 সম্পর্কে কোনো ধারণা করতে পারছে না, ফলে সে প্রপার স্ট্র্যাটেজি বানাতে পারছে না। তাকে স্ট্র্যাটেজি বানাতে হচ্ছে মাঠে নামার পর, ফার্স্ট 11 দেখার পর যে কীভাবে কী করবে। তার আগে তারা প্র্যাকটিসে আমাদের ফার্স্ট 11 অনুযায়ী এ ওকে নেবে, ও ওকে আটকাবে, ও ওদিক থেকে অ্যাটাক করবে, ওখান দিয়ে ঢুকে যায়, ওকে ক্রস আটকাতে হবে, এই প্ল্যানিংগুলো তারা করতে পারছে না। আর আমাদের ক্ষেত্রে অসুবিধে কি হচ্ছে? আমাদের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে আপনারা বলতে পারেন যে ফার্স্ট 11-এর কম্বিনেশন তৈরি হচ্ছে না, কিন্তু প্র্যাকটিসে আপনি দেখতে পাবেন মলিনা ওখানে দুটো 11 তৈরি করে প্র্যাকটিস করাচ্ছে। আর এই দুটো 11 যে ফিক্স থাকছে তা নয়, কখনো কখনো চেঞ্জ করে এদিককার প্লেয়ার ওদিকে, ওদিককার প্লেয়ার এদিকে, এরকম সাপেল করছে। ফলে প্লেয়াররা সবাই সবার সঙ্গে যাতে খেলার জন্য তৈরি থাকে এরকম একটা চেষ্টা করছেন, যেটা আগে কোনো কোচকে আমরা এখানে করতে দেখিনি, সেই জন্য আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে। এবং একইভাবে প্লেয়াররাও এতদিন যে সমস্ত ক্লাবে খেলেছে, যে সমস্ত কোচের আন্ডারে খেলেছে, তারা কেউ এই 22 জন ফার্স্ট 11-এর খেলার মতো প্লেয়ার তাদের টিমে ছিল না, এবং এই ধরনের স্ট্র্যাটেজি তারা কেউ ফলো করতে পারেনি এই একই কারণে, কারণ 22 জন প্লেয়ার তাদের ছিল না। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই, তাদের কাছে 22 জন রেডি প্লেয়ার রয়েছে, এবং 22 জন প্লেয়ারকে আস্তে আস্তে রেডি করা হচ্ছে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো দিন ফার্স্ট 11-এ চলে আসতে পারে, এইরকম লেভেলেই তাদেরকে তৈরি করা হচ্ছে। এবার মলিনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মলিনা অন্যরকমভাবে টিমটাকে তৈরি করতে চাইছে। পাসিং ফুটবলে একটা এক্সপার্ট টিম, মাঝমাঠ ওরিয়েন্টেড টিম, এরকম একটা টিম তিনি বানাতে চাইছেন, যেটা তার খেলানোর স্টাইল। কিন্তু মুশকিল হচ্ছে সেই টিমটা তৈরি করতে করতে বা প্লেয়াররা সেইভাবে অ্যাকাস্টামড হতে হতে যে সময়টা লাগবে, তার মাঝখানে যে ম্যাচগুলো হেরে যাবে তাতে পয়েন্ট তো নষ্ট হবেই, প্লাস সমর্থকদের একটা প্রেশার রয়েছে, ম্যানেজমেন্টের একটা প্রেশার রয়েছে। তো তিনি লাস্ট ম্যাচটায় ওই জন্য টোটাল ফুটবল খেলিয়ে পয়েন্টটা তুলে নিলেন, এবং পরের ম্যাচেও যে তিনি একই ধরনের ফুটবল খেলাবেন তার কোনো গ্যারেন্টি নেই। তিনি প্র্যাকটিসে সেই রকম খেলিয়ে আগে রেডি করে নিচ্ছেন টিমটাকে, এরপরে তিনি যেটা মনে হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করছেন, আগে থেকে রেডি করে রাখছেন ম্যাচ বাই ম্যাচ। মলিনার ভাবনা চিন্তা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি অনেক বড় মাপের ভাবনা চিন্তা করছেন, টিমটাকে নিয়ে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একটা অন্য রকমের বিদেশি স্টাইল বা মডার্ন স্টাইলটাকে এই টিমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সময়টা ঠিক হচ্ছে না, প্লেয়ারদের কোয়ালিটি ম্যাচ করছে না, তারা সেই লেভেলের পাসিং ফুটবলে এখনও পর্যন্ত দক্ষ হতে পারেনি। বিদেশিদের নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভারতীয় প্লেয়ারদের নিয়ে। তো তিনি তার পরিকল্পনা কতটা বাস্তবায়িত করতে পারেন না, জুয়ান ফেরান্ডোর মতো ফেল হন, সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, কিছু করার নেই। যেহেতু চিন্তা ভাবনাটা অনেক ভালো, ভবিষ্যতের কথা ভেবে এই ভাবনা চিন্তা করা হচ্ছে, তাই দেখা যাক না কি হয়, কি করতে পারেন তিনি। না পারলে তো অল্টারনেটিভ অপশান রয়েছেই। তবে এত কিছুর পরেও আমি একটা কথা বলবো যে আমাদের ডিফেন্স যে বারবার গোল খাচ্ছে প্রত্যেকটা ম্যাচে, যেটা গ্রেগ স্টুয়ার্টও বলেছিলেন যে প্রত্যেক ম্যাচে যে গোল খেয়ে গেলে সেই গোলটা অ্যাটাকারদের শোধ করতে হবে, সেটা সবসময় হয় না।
কখনো কখনো অ্যাটাকারটা ফেলও করতে পারে, ফলে সেই ম্যাচটা হেরে যাওয়ার চান্স থাকছে। তাই ডিফেন্স যাতে গোল না খায় বা গোল আমাদের হজম করতে না হয়, সেই জন্য কি প্ল্যানিং তিনি করেন বা কতটা ডেভেলপ করতে পারেন, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস আমরা সমর্থকরা ভুলে যাচ্ছি, আমরা মোহনবাগানকে প্রচণ্ড ভালোবাসি, মোহনবাগানের খারাপ পারফরমেন্স আমরা দেখতে পারি না, মোহনবাগানের হার আমরা সহ্য করতে পারি না, সবই ঠিক আছে, কিন্তু যারা ম্যানেজমেন্ট তারাও 100 কোটি টাকা লাগিয়ে বসে আছে, তাদের কাছে প্রচুর টাকা থাকলেও তারা বিজনেসম্যান, তারা 100 কোটি টাকা জলে দেওয়ার জন্য টিম বানাচ্ছে না। প্রায় 100 কোটি টাকার কাছাকাছি সব মিলিয়ে খরচ হয় একটা টিমকে মেনটেন করার জন্য। তো সেই টাকাটা তারা যখন ইনভেস্ট করছে, তারা কীভাবে তুলতে হয় সেটা জানে এবং তারা তাদের প্ল্যানিং সম্পর্কে তাদের নলেজ আছে। আমাদের এই ভাবনাটা পুরোপুরি ভুল যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুই বোঝে না, কিছুই জানে না, যা হোক প্লেয়ার নিয়ে চলে আসে, এটা আমাদের ভুল ধারণা। কারণ তারাও এত টাকা লাগাচ্ছে এবং সেটা তোলার চেষ্টা করছে এবং তারাও চায় মোহনবাগান জিতুক, এবং মোহনবাগান জিতলে আমাদের যেমন মনে আনন্দ হবে, তাদেরও কিন্তু যে টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকাটা উঠে আসবে। ফলে তারাও সেই ভাবনা চিন্তা থেকেই টিমটা তৈরি করছে এবং সেই ভাবনা চিন্তা অনুযায়ী টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে তাদের মনোভাব নিয়ে সন্দেহ প্রকাশ করাটা আমার মনে হয় বোকামি। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।